गुड आफ्टरनून स्टूडेंट्स, वेलकम टू राइस स्मार्ट बांगला यूट्यूब चैनल। আমি তোমাদের গৌতম স্যার যেভাবে আমরা ক্লাস করছি আজকেও সেভাবে আমরা আরেকটি খুব ইম্পর্টেন্ট ক্লাস করব। তো আজকেও আমি সামনে আমাদের যা যা এক্সাম রয়েছে সেই এক্সামের কথা মাথায় রেখে আজকেও আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যেভাবে তোমরা এই ক্লাসগুলো করেছো, আমি বিভিন্ন ক্লাস নিয়েছি, বিভিন্ন রকমভাবে ক্লাস নিয়েছি, টপিক ওয়াইজ ক্লাস নেওয়া হয়েছে তোমার তার পাশাপাশি কিন্তু আমরা সমস্ত টপিক মিশিয়ে বা মিসলেনিয়াস বিভিন্ন তোমার চ্যাপ্টারকে তোমার মার্চ করেও বিভিন্ন তোমার ক্লাস নেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজও ক্লাস নেওয়া হয়েছে। তো আজকেও কিন্তু আমরা একটি ইম্পর্টেন্ট ক্লাস করব যেখানে সমস্ত মিশিয়েই তোমার চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমার থাকবে এবং সেখানে তোমার ইজি, মডারেট বা হার্ড বিভিন্ন লেভেলেরই তোমার প্রশ্ন রাখা আছে। তাহলে চলো আজকে শুরু করি তোমার সেশন। তাহলে আজকে সেশনের প্রথম প্রশ্ন দেখি আমাদের কি আসছে। তাহলে চলো দেখা যাক, শুরু করি। তাহলে আজকের প্রথম সেশন নাম্বার 1 দেখো। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি তোমার ম্যাচ দ্য ফলোয়িং এখানে দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটি মূলত তোমার কিন্তু আমাদের হিলি রিজিয়নের পার্ট থেকে প্রশ্ন রয়েছে, আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে প্রশ্ন রয়েছে। তাহলে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের উপর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেখানে ম্যাচ দ্য ফলোয়িং দেওয়া আছে। তোমার একদিকে ইম্পর্টেন্ট হিলের নাম দেওয়া আছে, আরেকটা দিকে তোমার কিন্তু পিকের নাম দেওয়া আছে। তাহলে যদি আমরা দেখে নিই যে কোন তোমার হিলের সাথে কোন পিকটা তোমার ম্যাচ করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আনামুদি, তাহলে এই আনামুদি হচ্ছে তোমার সবথেকে হায়েস্ট পিক অফ তোমার হচ্ছে ডেকান প্লেটো, হায়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, হায়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া, হায়েস্ট পিক অফ তোমার আনাইমালাই হিলস বা হায়েস্ট পিক অফ তোমার ওয়েস্টার্ন ঘাট। তাহলে এই ওয়েস্টার্ন ঘাট, আনাইমালাই, সাউথ ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়া বা ডেকান প্লেটোর হায়েস্ট পিকের নাম হচ্ছে তোমার আনামুদি, যেটি তোমার আছে কেরালাতে। এবং অর্থাৎ এই আনামুদির সাথে ম্যাচ করবে হচ্ছে তোমার আনামালাই, যে আনামালাই হিলস রয়েছে তোমার কেরালা এবং তোমার তামিলনাড়ুতে। নেক্সট দেখো রয়েছে তোমার দোদাবেতা, যে দোদাবেতা তোমার শৃঙ্গটি, দোদাবেতা পিকটি হচ্ছে তোমার নীলগিরি মাউন্টেনের সবথেকে তোমার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে বিয়ের সাথে হবে তোমার এখানে হচ্ছে তোমার তোমার নীলগিরি। তাহলে এই দোদাবেতা মাউন্টেন পিকটি রয়েছে কিন্তু তোমার তামিলনাড়ুতে, বাট যে তামিলনাড়ুতে রয়েছে তোমার দোদাবেতা, সেই দোদাবেতা হচ্ছে হায়েস্ট পিক অফ নীলগিরি হিলস, যে নীলগিরি হিল কিন্তু রয়েছে আমাদের তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক রাজ্যে। এবং পাশাপাশি ধূপগড়, যে ধূপগড় হচ্ছে তোমার হায়েস্ট পিক অফ তোমার সাতপুরা রেঞ্জ, যেটি রয়েছে তোমার মধ্যপ্রদেশে। তাহলে সি এর সাথে হবে তোমার হচ্ছে 2। এবং গুরু শিখর, যে গুরু শিখর একদম রাজস্থানের তোমার দক্ষিণ দিকে রয়েছে, তাহলে সেই গুরু শিখর হচ্ছে হায়েস্ট পিক অফ তোমার এই আরাবল্লী রেঞ্জ। তাহলে ডি এর সাথে হবে অ্যান্সার তোমার হচ্ছে তোমার 3। তাহলে এই গুরু শিখর যেটি তোমার রাজস্থানের একদম দক্ষিণ দিকে আরাবল্লী পর্বতের সবথেকে তোমার হায়েস্ট পিকের নাম। তাহলে এক্ষেত্রে আমার এর সাথে হবে তোমার হচ্ছে 4, এর সাথে হবে তোমার 4। তাহলে এর সাথে 4 মানে হয় সি বা ডি এর মধ্যে আসছে। বি এর সাথে হবে তোমার 1, তাহলে বি এর সাথে 1 মানে আমার কিন্তু অ্যান্সার তোমার সি তোমার হবে, কারণ এখানে বি এর সাথে তোমার 2 লেখা আছে। সুতরাং একদম আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এর সাথে হবে তোমার হচ্ছে 4, বি এর সাথে হবে তোমার 1, সি এর সাথে হবে তোমার হচ্ছে 2 এবং ডি এর সাথে হবে তোমার হচ্ছে 3। তার মানে 1-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে সি। অবশ্যই 1-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে সি, অবশ্যই 1-এর অ্যান্সার তোমার হবে সি। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সমস্ত তোমার আমাদের কম্পিটিটিভ ডোমেনেই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসছে, ইন্ডিভিজুয়াল দিয়েও পরীক্ষায় প্রশ্নটি এসছে। ম্যাচ দ্য ফলোয়িং আকারেই যে সবসময় প্রশ্নটি দেবে তার কোনো মানে নেই। তো অবশ্যই এটা আমাদের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে পড়ে। তো অবশ্যই তাহলে এক্ষেত্রে 1-এর অ্যান্সার তোমার হবে সি। তোমার আনামুদির সাথে হবে আনাইমালাই, দোদাবেতার সাথে হবে তোমার নীলগিরি, ধূপগড়ের সাথে হবে তোমার হচ্ছে সাতপুরা এবং তোমার গুরু শিখরের সাথে হবে তোমার আরাবল্লী। তাহলে ডি এর সাথে হবে তোমার 3, সি এর সাথে তোমার হচ্ছে 2, বি এর সাথে তোমার 1 এবং এ এর সাথে হবে তোমার 4। চলো নেক্সট প্রশ্ন আসি। তাহলে 1-এর অ্যান্সার তোমার হলো সি। নেক্সট প্রশ্ন আমরা আসি। নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া আছে। Which one of the following tribal group is dominantly found in the Blue Mountain? অর্থাৎ এখানে প্রশ্নটা বেসিক্যালি তোমার কিন্তু ফিজিওগ্রাফির সাথে তোমার হিউম্যান জিওগ্রাফির অর্থাৎ তোমার ট্রাইবকে ওরিয়েন্টেড করে তোমার প্রশ্নটা দেওয়া রয়েছে। অপশান দেখো কী দিয়েছে তোমার লাম্বাডাস, গোন্ড, জারোয়া এবং তোমার টোডা। তাহলে ব্লু মাউন্টেন, তাহলে ব্লু মাউন্টেন আমরা কাকে বলি সেটা বুঝতে হবে, যে ব্লু মাউন্টেন কিন্তু আমরা বলি নীলগিরি হিলকে।
তাহলে নীলগিরি হিলের আরেকটা নাম হচ্ছে তোমার ব্লু মাউন্টেন, যেটা রয়েছে তোমার কিন্তু তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকার পাটে। যার হাইয়েস্ট পিকের নাম একটু আগে বললাম দোদাবেতা, আছে তোমার তামিলনাড়ুতে। তাহলে যে নীলগিরি হিল তোমার হচ্ছে ইস্টার্ন ঘাটের সাথে ওয়েস্টার্ন ঘাটকে তোমার কানেক্ট করছে, বা হচ্ছে তোমার যে নীলগিরি হিল তোমার হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাটের মিডল সেকশানে পড়ে, বা হচ্ছে তোমার যে নীলগিরি হিল কিন্তু তোমার ইম্পর্টেন্ট বিভিন্ন হিল স্টেশনের জন্য, যেমন তোমার উটি বা উডাঙ্গামান্ডালাম হিল স্টেশন রয়েছে, সাইলেন্ট ভ্যালি তোমার রয়েছে এই নীলগিরি হিলে। এবং এই নীলগিরি কিন্তু ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভও, যে বায়োস্ফিয়ার রিজার্ভটার মধ্যেই তোমার আমাদের সাইলেন্ট ভ্যালি বা তোমার হচ্ছে নাগারহোল, বান্দিপুর বা হচ্ছে তোমার মধুমালাই এই ন্যাশনাল পার্কগুলোও পড়ে। তো এই ব্লু মাউন্টেন বা নীলগিরি হিলেই কিন্তু তামিলনাড়ু রাজ্যের বসতি এলাকা রয়েছে কাদের না, টোডা ট্রাইবের। যে টোডা ট্রাইব কিন্তু আমাদের পড়ে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে। তাহলে সেই টোডা ট্রাইব, অর্থাৎ এখানে দুয়ের তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, তোমার হচ্ছে টোডা ট্রাইব একদম কারেক্ট অ্যান্সার হবে। যে ব্লু মাউন্টেন, তোমার ব্লু মাউন্টেন কাদের তোমার বসতি এলাকা রয়েছে এই চারটের মধ্যে, তাহলে এখানে অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, তোমার টোডা ট্রাইব। তাহলে আবার বলছি ব্লু মাউন্টেন মানে কিন্তু নীলগিরি হিলেরই আরেকটা নাম হচ্ছে তোমার ব্লু মাউন্টেন। যে নীলগিরি হিল কিন্তু আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা তিনটে রাজ্যের বাউন্ডারি শেয়ার করে। যার সব থেকে তোমার হায়েস্ট পিকের নাম দোদাবেতা, যেটা রয়েছে তোমার তামিলনাড়ুতে। এবং আমাদের এই নীলগিরি হিল থেকে প্রচুর প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় আসে, যেমন তোমার ইস্টার্ন ঘাটের সাথে ওয়েস্টার্ন ঘাটকে কানেক্ট করছে কোন হিল, তোমার নীলগিরি হিল। তার পাশাপাশি উটি বা উডাঙ্গামান্ডালামের মতো ইম্পর্টেন্ট হিল স্টেশন আছে কোন হিলে, নীলগিরি হিলে। সাইলেন্ট ভ্যালি তোমার রয়েছে কোন হিলে, নীলগিরি হিলে। বা তার পাশাপাশি তোমার যদি প্রশ্ন করে যে তোমার ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, সেটাও কিন্তু হবে তোমার নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। যে বায়োস্ফিয়ার রিজার্ভটার মধ্যেই কিন্তু এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা মধুমালাই বা বান্দিপুর, নাগারহোল এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভেরই অংশ। এবং দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে পড়ে এই টোডা ট্রাইব, যে টোডা ট্রাইব কিন্তু থাকে তোমার তামিলনাড়ু রাজ্যের তোমার নীলগিরি হিলে। তাহলে দুয়ের অ্যান্সার তোমার হবে এখানে দিল্লি, তোমার টোডা ট্রাইব। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার তোমার 3। নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি উইচ অফ দ্য ফলোয়িং আর ইরোশনাল ল্যান্ডফর্ম, অর্থাৎ এখানে কিছু ল্যান্ডফর্মের নাম দেওয়া আছে, যে ল্যান্ডফর্মগুলোর মধ্যে বলা হচ্ছে কোনগুলি তোমার ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে পড়ছে। ইনসেলবার্চ, লোয়েস, জিউগেন এবং তোমার বিউট। মাথায় রাখতে হবে এই প্রত্যেকটা কিন্তু এওলিয়ান ল্যান্ডফর্মের মধ্যে পড়ে, উইন্ড রিলেটেড ল্যান্ডফর্মের মধ্যে পড়ে। তো অনেকবারই বলা হয়েছে আমাদের যে তোমার এক্সোজেনেটিক যে ফোর্সগুলো রয়েছে সেই ফোর্সগুলোর তোমার জন্য কী কী ল্যান্ডফর্ম তৈরি হয় ইরোশন এবং ডিপোজিশনে, সেগুলোকে ভালো করে পড়তে। যেমন সেটা ফ্লুভিয়াল হতে পারে, সেটা গ্লেশিয়ার হতে পারে, সেটা উইন্ড হতে পারে, সেটা তোমার মেরিন হতে পারে, বা সেটা কাস্ট টোপোগ্রাফি হতে পারে। তাহলে এই ইনসেলবার্চ, লোয়েস, জিউগেন এবং বিউট প্রত্যেকটাই কিন্তু এওলিয়ান ল্যান্ডফর্ম, উইন্ড ওরিয়েন্টেড ল্যান্ডফর্ম। তোমাকে এখানে বুঝতে হবে এই চারটের মধ্যে কোনগুলো তোমার ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে পড়ছে, এবং অপশান দেখতেই পাচ্ছ। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি সেটা হচ্ছে লোয়েস। লোয়েস কিন্তু হচ্ছে তোমার উইন্ডের বেসিক্যালি তোমার কিন্তু এওলিয়ানের বেসিক্যালি কিন্তু তোমার ডিপোজিশনাল ল্যান্ডফর্মের মধ্যে পড়ে। ফলে লোয়েসটা কিন্তু হচ্ছে তোমার এওলিয়ান বা উইন্ডের ডিপোজিশনাল ল্যান্ডফর্মসের মধ্যে পড়ছে। বাকি আমরা যেমন ইয়ারদাং, জিউগেন, গৌড়, ইনসেলবার্চ, মেসাবিউট, ব্লো আউট, ড্রেইকাইন্টার সমস্ত যে ল্যান্ডফর্মগুলো আমরা পড়েছিলাম সেই ল্যান্ডফর্মগুলো কিন্তু ছিল তোমার এওলিয়ানের বা উইন্ডের তোমার ইরোশনাল ল্যান্ডফর্ম। যেমন আবার বলছি তোমার ইয়ারদাং হতে পারে, জিউগেন হতে পারে, গৌড় হতে পারে, ইনসেলবার্চ হতে পারে, মেসাবিউট হতে পারে, ব্লো আউট হতে পারে, তোমার ড্রেইকাইন্টার হতে পারে, ভেন্টিফ্যাক্ট হতে পারে, ভেন্টিফ্যাক্ট, জিউকাইন্টার হতে পারে। তাহলে এই প্রত্যেকটা কিন্তু তোমার এওলিয়ান বা উইন্ডের ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে পড়ে। সুতরাং অনেকবারই বলা হয়েছে কোনগুলো ইরোশন কোনগুলো ডিপোজিশন ল্যান্ডফর্মের মধ্যে রয়েছে সেগুলোকে দেখা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ল্ড জিওগ্রাফির আমার পোর্শনকে তোমার কভার করে। তাহলে এক্ষেত্রে অবশ্যই অ্যান্সার তোমার হবে এ, তোমার সি এবং ডি। তাহলে এ, সি, ডি তোমার রয়েছে, দেখো হচ্ছে অপশান তোমার সিতে। তাহলে 3-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে সি। 3-এর অ্যান্সার তোমার কিন্তু হবে তোমার সি। 3-এর অ্যান্সার কিন্তু হবে তোমার হচ্ছে সি, এ, সি, ডি। শুধুমাত্র লোয়েস্টটা হবে না, কারণ লোয়েস্টটা কিন্তু উইন্ড বা এওলিয়ানের কিন্তু তোমার ইরোশনাল নয়, ডিপোজিশনাল ল্যান্ডফর্মসের মধ্যে তোমার পড়ে। সুতরাং 3-এর অ্যান্সার তোমার হবে সি। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার তোমার হচ্ছে 4। নাম্বার 4 দেখো কী বলেছে, রিভার সাতলেজ এন্টার্স ইন্ডিয়া থ্রু উইচ পাস, জজিলা, নাথুলা, লিপুলেক এবং শিবকিলা। তাহলে আমাদের এই চায়নার তিব্বত মালভূমির অন্তর্গত
কৈলাস পর্বতের রাক্ষসতাল লেক থেকে উৎপত্তি হয়েছে সতলেজ রিভার, যে সতলেজ রিভার কিন্তু চায়নার তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে তারপর ভারতবর্ষের হিমাচল প্রদেশ, পাঞ্জাব হয়ে চলে গেছে তোমার পাকিস্তানে। এবং এই সতলেজের প্রচুর কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। যেমন আমরা জানি যে সতলেজ একটি তোমার ট্রান্স হিমালয়ান রিভার, সতলেজ একটি তোমার অ্যান্টিসিডেন্ট রিভার, বা সতলেজ হচ্ছে তোমার ইন্দাসের সবথেকে তোমার লংগেস্ট ট্রিবিউটারির মধ্যে পড়ে। বা তার পাশাপাশি এই সতলেজ রিভার যখন ভারতবর্ষে প্রবেশ করছে তখন হিমাচল প্রদেশের যে মাউন্টেন পাসের কাছ দিয়ে রিভারটি প্রবাহিত হয়েছে সেই মাউন্টেন পাসটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে রয়েছে। তোমার সেই মাউন্টেন পাসটার নাম হচ্ছে তোমার শিবকিলা। তাহলে অবশ্যই এখানে আমার অ্যান্সার হবে, বুঝে গেছো কি না? অবশ্যই এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে তোমার শিবকিলা মাউন্টেন পাস। শিবকিলা মাউন্টেন পাস, অবশ্যই এখানে অ্যান্সার তোমার হবে হচ্ছে শিবকিলা মাউন্টেন পাস। তো দেখে নেবে। তো সুতরাং 4 হবে অ্যান্সার তোমার দিল্লি, তোমার শিবকিলা। তো সতলেজ একটি তোমার ট্রান্স হিমালয়ান রিভারের মধ্যে পড়ে, একটি তোমার অ্যান্টিসিডেন্ট রিভারের মধ্যে পড়ে, যেটি ইন্দাসের সবথেকে তোমার লংগেস্ট ট্রিবিউটারির মধ্যে আমরা ফেলি। এবং যে রিভারটি কিন্তু আমাদের হিমাচল প্রদেশে যখন প্রবেশ করছে যে মাউন্টেন পাসের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে তোমার শিবকিলা। বা এই সতলেজ কিন্তু আমাদের ইন্ডিয়ার কন্ট্রোলে আছে। এবং তার পাশাপাশি কিন্তু এই ঝিলাম, চেনাব, রাবি, বিয়া, সতলেজ এর মধ্যে একমাত্র ট্রিবিউটারি তোমার সতলেজ যে কিন্তু ইন্ডিয়া থেকে উৎপত্তি না হয়ে ভারতবর্ষের কিন্তু বাইরে থেকে উৎপত্তি হয়েছে। বা আমরা যদি বলি ইন্দাসের একমাত্র এই 5টার মধ্যে ডিরেক্ট ট্রিবিউটারি কোনটি, সেই ডিরেক্ট ট্রিবিউটারিটাও কিন্তু হবে তোমার হচ্ছে সতলেজ, যে কারোর সাথে মিলিত না হয়ে কিন্তু ডিরেক্টলি তোমার ইন্দাসে গিয়ে পড়ছে। তো এই প্রত্যেকটা কিন্তু আমার সতলেজের ইম্পর্টেন্ট তোমার পয়েন্ট বা ইম্পর্টেন্ট তোমার ট্রিবিউটারির মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট ফ্যাক্টসের মধ্যে কিন্তু তোমার পড়ে। সুতরাং 4 হবে অ্যান্সার তোমার দিল্লি, শিবকিলা। কারণ বাকিগুলো একদম দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কারণ জজিলা আমাদের লাদাখে রয়েছে, নাথুলা আমাদের হচ্ছে তোমার সিকিমে রয়েছে, এবং লিপু লেক কিন্তু আমাদের উত্তরাখণ্ডে রয়েছে। ফলে এক্ষেত্রে অবশ্যই অ্যান্সার তোমার হবে শিবকিলা, 4 অ্যান্সার দিল্লি। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার 5। উইচ অফ দ্য ফলোয়িং ড্যাম ইজ লোকেটেড ইন তেলেঙ্গানা? এই 4টের মধ্যে তেলেঙ্গানা রাজ্যে ভারতবর্ষের কোন ড্যামটি আছে? নাগার্জুন সাগর, মেথুর ড্যাম, বানাসুরা সাগর ড্যাম এবং কৃষ্ণা রাজা সাগর ড্যাম। তাহলে অবশ্যই একদম কমন প্রশ্ন যে তেলেঙ্গানাতে এর মধ্যে কোন ড্যামটি আছে। দেখো মেথুর ড্যাম, মেথুর ড্যাম হবে না, তার কারণ হচ্ছে মেথুর ড্যাম কিন্তু আছে আমাদের তামিলনাড়ু রাজ্যে কাবেরী রিভারে, যার আরেকটা নাম হচ্ছে তোমার স্ট্যানলি রিজার্ভার। তাহলে মেথুর ড্যামের আরেকটা নাম হচ্ছে স্ট্যানলি রিজার্ভার, যেটি কিন্তু আছে কাবেরী নদীর ওপরে তামিলনাড়ু রাজ্যে। কৃষ্ণা রাজা সাগর ড্যাম, এই কৃষ্ণা রাজা সাগর ড্যামটা কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের তোমার কাবেরী নদীর উপরেই কর্ণাটক রাজ্যতে, তার মানে এটাও তোমার কিন্তু হবে না। আর বানাসুরা সাগর ড্যামটা কিন্তু রয়েছে আমাদের কেরালাতে, সুতরাং এটাও হবে না। তাহলে বুঝতেই পারছো অ্যান্সার কি হবে, যে অ্যান্সার হবে এই 4টের মধ্যে তেলেঙ্গানাতে আছে যেটা, সেটা হচ্ছে তোমার নাগার্জুন সাগর ড্যাম। তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে 5 তোমার এ, নাগার্জুন সাগর ড্যাম। তাহলে আবার বলছি, মেথুর ড্যাম, মেথুর ড্যাম যার আরেকটা নাম হচ্ছে তোমার স্ট্যানলি রিজার্ভার, যে মেথুর ড্যাম বা স্ট্যানলি রিজার্ভার কিন্তু আছে তোমার কাবেরী নদীর উপরে তোমার তামিলনাড়ু রাজ্যে। বানাসুরা সাগর ড্যাম আমাদের রয়েছে কেরালাতে, এবং কৃষ্ণা রাজা সাগর ড্যাম কিন্তু রয়েছে আমাদের কাবেরী নদীর উপরেই তোমার কর্ণাটক রাজ্যতে। সুতরাং এখানে অ্যান্সার তোমার হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বর্ডারে আছে নাগার্জুন সাগর ড্যাম, যে ড্যামটা কিন্তু আছে আমাদের কৃষ্ণা রিভারে। তাহলে নাগার্জুন সাগর ড্যাম রয়েছে তোমার কৃষ্ণা নদীর উপরে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বর্ডারে আছে, যাকে আমরা ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট মেশনারি ড্যাম বলি। তো লার্জেস্ট মেশনারি ড্যাম অফ ইন্ডিয়া হবে অ্যান্সার তোমার নাগার্জুন সাগর ড্যাম, যেটি কিন্তু রয়েছে তোমার কৃষ্ণা নদীর উপরে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বর্ডারে। তাহলে 5 হবে অ্যান্সার এ, নাগার্জুন সাগর ড্যাম। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার তোমার 6। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। অবশ্যই একটি তোমার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রশ্ন বা রেলওয়ে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রশ্ন। তাহলে ওয়্যার ইজ দ্য ন্যাশনাল রেল মিউজিয়াম লোকেটেড ইন ইন্ডিয়া? তাহলে ন্যাশনাল রেল মিউজিয়াম আমাদের কোথায় আছে? তাহলে ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় আছে? অপশান দেখো কি বলছে, নিউ দিল্লি, সিমলা, দার্জিলিং, কলকাতা। তাহলে ন্যাশনাল রেল মিউজিয়াম কিন্তু রয়েছে আমাদের নিউ দিল্লিতে। তাহলে 6 হবে অ্যান্সার তোমার এ, নিউ দিল্লি। অবশ্যই ভালো করে কিন্তু সামনে আমাদের যে এনটিপিসির এক্সাম আসছে সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই আমাদের কিন্তু রেলওয়ে ইন্ডাস্ট্রি, ইম্পর্টেন্ট রেলওয়ে ইন্ডাস্ট্রি ভালো করে পড়তে হবে। তাহলে ন্যাশনাল রেল মিউজিয়াম আছে কোথায়? তোমার নিউ দিল্লিতে, একদম কারেক্ট। 6 হবে অ্যান্সার তোমার এ। চলো নেক্সট আসি, নাম্বার তোমার 7। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো।
উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক, তাহলে উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক, তাহলে এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক যে লেকটা তোমার আছে বিহারে এবং এই অক্সবো লেক গঠনে সাহায্য করেছে তোমার বুড়িগণ্ডক রিভার, তার নাম হচ্ছে তোমার কানওয়ার লেক। তাহলে 7 হবে অ্যান্সার তোমার বোম্বে তোমার হচ্ছে কানওয়ার লেক। এটাও আমাদের পিওয়াইকিউর মধ্যে আসে, আমাদের সেন্ট্রাল থেকে আমাদের বিসিএস অনেকবার প্রশ্নটি এসছে। সুতরাং এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক হচ্ছে তোমার বিহার রাজ্যে রয়েছে তোমার এই কানওয়ার লেক, যেটি কিন্তু তোমার এই অক্সবো লেক গঠনে সাহায্য করেছে তোমার বুড়িগণ্ডক রিভার। তাহলে এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক হচ্ছে তোমার কানওয়ার লেক, আছে বিহার রাজ্যে, এবং এই অক্সবো লেক গঠনে সাহায্য করেছে তোমার বুড়িগণ্ডক রিভার, দেখে নেবে। কিন্তু যদি তোমায় প্রশ্ন করতো দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু অ্যান্সার হতো তোমার জম্মু কাশ্মীরের শ্রীনগরের নর্দার্ন বা নর্থ ওয়েস্টার্ন পার্টে আছে উলার লেক, যে লেকের মধ্য দিয়ে তোমার ঝিলাম রিভার বয়ে গেছে, বা যে ঝিলাম রিভার ভ্যালি স্যাফরন কাল্টিভেশনের জন্য তোমার ফেমাস, তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার উলার লেক হতো। ভোজ তাল বা ভোজ লেক আমরা জানি মধ্যপ্রদেশে রয়েছে, এবং নাক্কি লেক হচ্ছে তোমার রাজস্থানে আছে। তাহলে নাক্কি লেক রয়েছে তোমার রাজস্থানে, আমাদের আরাবল্লী পর্বতের কাছে মাউন্ট আবুর কাছে রয়েছে নাক্কি লেক। তাহলে এই আরাবল্লী পর্বতের অন্তর্গত মাউন্ট আবুর কাছে রয়েছে নাক্কি লেক, তো নাক্কি লেক আছে তোমার রাজস্থানে। ভোজ লেক রয়েছে তোমার মধ্যপ্রদেশে। তো এক্ষেত্রে অবশ্যই অ্যান্সার তোমার হবে 7 বোম্বে তোমার কানওয়ার লেক। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মিন্ট বাই অ্যান আর্কিপেলেগো। তাহলে এর মধ্যে আর্কিপেলেগো মানে তোমার কি, তাহলে আর্কিপেলেগো কথাটার মানে কি, লেক, আইল্যান্ড, না মাউন্টেন, না তোমার প্লেটো। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মিন্ড বাই অ্যান আর্কিপেলেগো, অবশ্যই বুঝতে পারছো আর্কিপেলেগো মানে হচ্ছে তোমার দ্বীপপুঞ্জ। তাহলে এই আর্কিপেলেগো টার্মটা তোমার কার সাথে যাবে, অবশ্যই অ্যান্সার তোমার হবে হচ্ছে আইল্যান্ডের সাথে। তাহলে 8 হবে অ্যান্সার তোমার বোম্বে তোমার আইল্যান্ড। চলো নেক্সট আমরা নাম্বার 9 আসি। নাম্বার 9 দেখো কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ বা আর দ্য কারেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি সিসমিক ওয়েভ। তাহলে প্রাইমারি সিসমিক ওয়েভ মানে হচ্ছে তোমার পি ওয়েভ, অর্থাৎ সিসমোগ্রাফে সবার প্রথমে যে তরঙ্গকে রেকর্ড করা হয় তার নাম হচ্ছে তোমার পি ওয়েভ। যে তরঙ্গের গতিবেগ সবথেকে বেশি সেটা হচ্ছে তোমার পি ওয়েভ, এবং তার পাশাপাশি তোমার এই যে তরঙ্গ তোমার ক্রাশ, মেন্টেল কোর, সলিড, লিকুইড, গ্যাসিয়াস সমস্ত মিডিয়ামে ট্রাভেল করতে পারে সেটা হচ্ছে তোমার হচ্ছে পি ওয়েভ। যে পি ওয়েভের কিন্তু অরিজিন হয় তোমার ফোকাস থেকে, এবং তার পাশাপাশি এই পি ওয়েভ এবং তার পাশাপাশি এস ওয়েভ, এই দুটো ওয়েভকে আমরা বলি বডি ওয়েভ, এবং যে ওয়েভের ওয়েভলেন্থ বা অ্যাম্প্লিটিউড সবথেকে ছোটো হয় সেটা হচ্ছে তোমার পি ওয়েভ। বাট সলিড থেকে লিকুইডে যদি তোমার আসে সেই ওয়েভের কিন্তু গতিবেগ তোমার কিন্তু কমবে, এবং তোমার ডিরেকশানও তোমার কী হবে, চেঞ্জ হবে। এবং তার পাশাপাশি এই পি ওয়েভের অ্যাভারেজ স্পিড আমরা বলি 6 কিলোমিটার পার সেকেন্ড, এবং তার পাশাপাশি এই পি ওয়েভকে আমরা প্রাইমারি ওয়েভ বলি। এই প্রাইমারি ওয়েভ ছাড়া পুশ ওয়েভ, লঙ্গিটিউডনাল ওয়েভ, কম্প্রেশনাল ওয়েভ আমরা বলি। তো এবং সেই কারণে এই পি ওয়েভকে আমরা বলি তোমার শব্দ তরঙ্গের তোমার অনুরূপ। তো পি ওয়েভ ইজ সিমিলার টু তোমার সাউন্ড ওয়েভ। সুতরাং দেখো এখানে পি ওয়েভ সম্বন্ধে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, ইট ইজ আ লঙ্গিটিউডনাল অ্যান্ড কম্প্রেশনাল ওয়েভ। আমি একটু আগে বললাম যে পি ওয়েভকে কিন্তু আমরা প্রাইমারি ওয়েভ, পুশ ওয়েভ, লঙ্গিটিউডনাল ওয়েভ এবং তোমার কম্প্রেশনাল ওয়েভ বলি, এবং লঙ্গিটিউডনাল ওয়েভ বলে কিন্তু একে আমরা আবার ইট ইজ সিমিলার টু ধরি হচ্ছে সাউন্ড ওয়েভ। সুতরাং একদম প্রথম স্টেটমেন্টটা কিন্তু তোমার কারেক্ট, অ্যান্ড ইট ইজ অ্যানালাগাস টু সাউন্ড ওয়েভ, এটাও একদম কারেক্ট। এবং ইট ট্রাভেলস উইথ ফাস্টার স্পিড থ্রু সলিড বাট স্লোলি থ্রু হচ্ছে তোমার লিকুইড। অর্থাৎ অবশ্যই একটু আগে বললাম যে সলিড থেকে লিকুইডে তোমার আসলে অবশ্যই পি তরঙ্গের গতিবেগ কী হবে, তোমার কমবে, এবং ডিরেকশানও তোমার কী হবে, চেঞ্জ হবে। সুতরাং এখানে পি তরঙ্গ সম্বন্ধে প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু তোমার কারেক্ট রয়েছে। সুতরাং 9 কিন্তু অ্যান্সার তোমার হবে আমার দিল্লি। 9 কিন্তু অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, কারণ এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু তোমার কারেক্ট রয়েছে। সুতরাং অ্যান্সার তোমার হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ওকে, প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে কিন্তু তোমার কারেক্ট রয়েছে। চলো আমরা নেক্সট প্রশ্নে আসি, নাম্বার 10। নাম্বার 10 নম্বর প্রশ্ন আমরা দেখি, হ্যাঙ্গিং ভ্যালি ইজ ভেরি কমন ইন হাই মাউন্টেন, সাব আর্টিক রিজিয়ান, গ্লেশিয়েটেড এরিয়াস, না কোস্টাল বেল্ট। অবশ্যই এটাও কিন্তু একটা তোমার ল্যান্ডফর্ম ওরিয়েন্টেড প্রশ্ন, ওয়ার্ল্ড জিওগ্রাফির তোমার ল্যান্ডফর্ম ওরিয়েন্টেড প্রশ্নের মধ্যে আমাদের আসে এই হ্যাঙ্গিং ভ্যালি।
বা আমরা ছোটোবেলায় এটাকে বাংলায় পড়েছিলাম তোমার ঝুলন্ত উপত্যকা। তাহলে এই হ্যাঙ্গিং ভ্যালি ঝুলন্ত উপত্যকা কিন্তু আমাদের দেখতে পাই আমরা তোমার গ্লেশিয়ার এরিয়াতে এবং গ্লেশিয়ারের এরিয়াতে দেখতে পাই, এবং এটা কিন্তু গ্লেশিয়ারের তোমার ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে কিন্তু তোমার পড়তো। সুতরাং আর কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ হ্যাঙ্গিং ভ্যালি ইজ ভেরি কমন ইন, অবশ্যই এখানে অ্যান্সার তোমার হবে গ্লেশিয়েটেড এরিয়া, এবং গ্লেশিয়েটেড এরিয়ার মধ্যে গ্লেশিয়ারের মধ্যে এটা কিন্তু একটি ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে তোমার পড়তো। ফলে বারবারই বললাম যে 5টা যে আমাদের এক্সোজেনাস ফোর্স রয়েছে তাদের কি কি ল্যান্ডফর্ম রয়েছে এবং সেটার মধ্যে কোনগুলো ইরোশনাল কোনগুলো ডিপোজিশনাল সেটাকে ভালো করে তোমার কিন্তু খেয়াল রাখা। সুতরাং হ্যাঙ্গিং ভ্যালি ইজ ভেরি কমন ইন গ্লেশিয়েটেড এরিয়াস, এবং তার পাশাপাশি এটা কিন্তু গ্লেশিয়ারের তোমার ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে কিন্তু তোমার পড়ে, খেয়াল রাখবে। তো 10-এর হবে অ্যান্সার তোমার সি। চলো নেক্সট আসি নাম্বার তোমার 11, উইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্টলি ম্যাচ। এর মধ্যে কারেক্টলি ম্যাচ করছে কোনটা? একদিকে কিছু রকের নাম দেওয়া আছে, আর একটা দিকে হচ্ছে তোমার সেই রকটা কী টাইপের রক তোমার সেটা দেওয়া রয়েছে। তাহলে নিস আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে গ্রানাইট একটি তোমার আগ্নেয়শিলা, মানে হচ্ছে তোমার ইগনিয়াস রক। তাহলে সেই গ্রানাইটের তোমার মেটামরফিজম হচ্ছে তোমার নিস, যেটা কিন্তু একটা মেটামরফিক রকের মধ্যে পড়ে। সুতরাং একদম তোমার কিন্তু কারেক্ট। সুতরাং গ্রানাইট একটি ইগনিয়াস রক, তার তোমার মেটামরফিজম হচ্ছে তোমার নিস, যে নিস কিন্তু একটি তোমার মেটামরফিক রকের মধ্যে পড়ছে। সুতরাং একদম এটা কারেক্ট রয়েছে। এবং গ্রানাইট হচ্ছে একটি ইগনিয়াস রক, একটু আগে আমি বললাম, সুতরাং গ্রানাইট একটি ইগনিয়াস রকের মধ্যে পড়বে, এটাও একদম কারেক্ট আছে। স্যান্ডস্টোন, যে স্যান্ডস্টোনকে আমরা বলি তোমার ক্লাস্টিক তোমার সেডিমেন্টারি রক, তাহলে সেই ক্লাস্টিক সেডিমেন্টারি রকের মধ্যে পড়ে হচ্ছে স্যান্ডস্টোন, যার মেটামরফিজম হচ্ছে তোমার কোয়ার্টজাইট। তাহলে এই স্যান্ডস্টোন হচ্ছে কিন্তু একটি সেডিমেন্টারি রক, একটি ক্লাস্টিক সেডিমেন্টারি রক, তার মেটামরফিজম তার মেটামরফিক ফর্মটা হচ্ছে তোমার কোয়ার্টজাইট। তাহলে খেয়াল রাখবে। সুতরাং সি এরটাও কিন্তু এখানে একদম ওকে আছে। তাহলে নিস হচ্ছে একটি তোমার মেটামরফিক রক, কার মেটামরফিজম? গ্রানাইটের মেটামরফিজম হচ্ছে তোমার নিস, যেটা কিন্তু একটি মেটামরফিক রকের মধ্যেই পড়ছে। গ্রানাইট একটি তোমার কিন্তু ইগনিয়াস রকের মধ্যে পড়ছে, এবং স্যান্ডস্টোন কিন্তু একটি ক্লাস্টিক সেডিমেন্টারি রকের মধ্যে পড়ছে। স্যান্ডস্টোন সুতরাং একটি সেডিমেন্টারি রকের মধ্যেই পড়ছে। কী ধরনের সেডিমেন্টারি রক? না ক্লাস্টিক তোমার সেডিমেন্টারি রকের এক্সাম্পল হচ্ছে তোমার এই স্যান্ডস্টোন, যে স্যান্ডস্টোনের মেটামরফিজম হচ্ছে তোমার কোয়ার্টজাইট। সুতরাং 11-র অ্যান্সার তোমার হবে এ, বি অ্যান্ড সি। তাহলে 11-র এখানে প্রত্যেকটা কারেক্ট রয়েছে। তাহলে 11-র অ্যান্সার তোমার হবে দিল্লি, এ, বি অ্যান্ড সি। চলো নেক্সট প্রশ্ন আসি নাম্বার 12, একদমই সহজ প্রশ্ন বা তোমার রিভার ব্যাঙ্ক ওরিয়েন্টেড প্রশ্ন, যে আহমেদাবাদ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার ব্যাঙ্ক অফ সাবরমতি, মাহি, লুনি এবং তোমার নর্মদা। তাহলে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অনেকবারই বলেছি আমাদের বিভিন্ন রিভার ব্যাঙ্ক সেটি দেখতে হয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড বা ইন্ডিয়া ওরিয়েন্টেড বা তোমার ওয়ার্ল্ড ওরিয়েন্টেডও আসে। ফলে এক্ষেত্রে তোমার আহমেদাবাদ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার ব্যাঙ্ক অফ, অবশ্যই অ্যান্সার তোমার হবে হচ্ছে সাবরমতি, অবশ্যই অ্যান্সার তোমার হবে হচ্ছে সাবরমতি। সুতরাং 12-র অ্যান্সার তোমার হবে হচ্ছে এ, 12-র অ্যান্সার তোমার হবে হচ্ছে এ, 12-র অ্যান্সার তোমার হবে হচ্ছে এ তোমার সাবরমতি রিভার, খেয়াল রাখবে। তো 12-র অ্যান্সার তোমার হবে এ। চলো নেক্সট প্রশ্ন আসি নাম্বার তোমার 13, দ্য টিবেটান রিভার সাংপো এন্টার্স ইন্ডিয়া থ্রু দ্য স্টেটস অফ। তাহলে আমাদের চায়নার তিব্বত মালভূমির অন্তর্গত কৈলাস পর্বতের, মানে চায়নার তিব্বত মালভূমির অন্তর্গত মানস সরোবর লেকের কাছে কৈলাস পর্বতের চেমাংদুং বা আংশি গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে কিন্তু ব্রহ্মপুত্র রিভার, যে ব্রহ্মপুত্র রিভারকে টিবেটে বলা হয় তোমার কিন্তু সাংপো। এবং সেই সাংপো রিভারটা যখন ইন্ডিয়াতে প্রবেশ করছে, অর্থাৎ ব্রহ্মপুত্র রিভার যখন ভারতবর্ষে প্রবেশ করছে, তখন সেই প্রবেশ করছে কোন রাজ্য দিয়ে? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড। যে রাজ্যে যখন প্রবেশ করছে, সেই রাজ্যে যখন তোমার প্রবেশ করছে, তখন সেটি কিন্তু পরিচিত হচ্ছে আবার শিহং দিহং নামে। তারপর সেটা হচ্ছে পরবর্তীকালে বুরলুংবুথুর নামে, বড়ো ট্রাইবাল গ্রুপরা তোমার বুরলুংবুথুর বলছে, এবং সেটা পরবর্তীকালে আবার নামে পরিচিত হচ্ছে যমুনা নামে। তারপর সেটা ফাইনালি গিয়ে পড়ছে তোমার কোথায়? বে অফ বেঙ্গলে। তাহলে এই সাংপো এন্টার্স ইন্ডিয়া থ্রু দ্য স্টেটস অফ, অবশ্যই অ্যান্সার তোমার হবে অরুণাচল প্রদেশ। তাহলে এই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র রিভারকে বলা হয় শিহং এবং দিহং। আসামের বড়ো ট্রাইবাল কমিউনিটিরা বলে তোমার হচ্ছে বুরলুংবুথুর, এবং বাংলাদেশে বলে তোমার যমুনা, খেয়াল রাখবে। এবং ফাইনালি গিয়ে মার্চ হচ্ছে তোমার বে অফ বেঙ্গলে। এবং 13-র অ্যান্সার হবে তোমার ক্ষেত্রে তোমার এ, অরুণাচল প্রদেশ। চলো নেক্সট প্রশ্ন আসি নাম্বার 14, 14 কি বলছে দেখো,
দ্য রিভার অন উইচ দ্য রিজার্ভার ফর ইন্দিরা গান্ধী ক্যানেল হ্যাজ বিন বিল্ট ইজ। তাহলে ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ক্যানেল হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল, যার আগের নাম তোমার রাজস্থান ক্যানেল ছিল, এবং এই ক্যানেলটা ফরমেশন করা হয়েছে তোমার কিন্তু হারিকে ব্যারেজ থেকে। যে হারিকে ব্যারেজ হচ্ছে তোমার দুটি নদীর কম্বাইন্ড ফ্লো, মানে দুটি নদীর তোমার মার্চিং পয়েন্ট, সেটা হচ্ছে তোমার বিয়াস রিভারটি এসে মার্চ হচ্ছে তোমার সাতলেজে, কোথায় না হারিকে ব্যারেজে। তাহলে ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ক্যানেল হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটি তোমার আগে পরিচিত ছিল তোমার রাজস্থান ক্যানেল নামে। ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ক্যানেল হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটি আগে পরিচিত ছিল তোমার কিন্তু রাজস্থান ক্যানেল নামে। যে ইন্দিরা গান্ধী ক্যানেলের কনস্ট্রাকশন করা হয়েছে তোমার কিন্তু হারিকে ব্যারেজ থেকে, যে হারিকে ব্যারেজ কিন্তু তোমার দুটি নদীর মার্চিং পয়েন্ট, বিয়াস রিভারটি এসে তোমার মিশছে কোথায় তোমার সাতলেজে, এই পাঞ্জাবের হারিকে ব্যারেজে, এবং সেই পাঞ্জাব থেকে কিছুটা হরিয়ানা হয়ে চলে গেছে তোমার রাজস্থানের একদম দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট দিয়ে। তো পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানকে কভার করছে তোমার এই ইন্দিরা গান্ধী ক্যানেল, যার মধ্যে এই রাজস্থানের ইরিগেশন পারপাসের জন্য কিন্তু এই ক্যানেলটা কনস্ট্রাকশন করা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো তাহলে এখানে অ্যান্সার কী হবে, তাহলে 14 হবে অ্যান্সার তোমার এ, তোমার সাতলেজ রিভার। 14 অ্যান্সার তোমার হবে এ, তোমার সাতলেজ রিভার, খেয়াল রাখবে। 14 অ্যান্সার তোমার এ, সাতলেজ। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার 15। দ্য মোস্ট, আবার একটি মিনারেল চ্যাপ্টারের প্রশ্ন, আগেরটা রিভার ওরিয়েন্টেড ছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউরেনিয়াম মাইন অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। তাহলে দেখো অপশান কী কী দিয়েছে তোমার, জাডুগুড়া আছে, ভাসি আছে তোমার, গৌরীদানাগর রয়েছে তোমার, এবং তোমার রয়েছে তোমার মানাভালা কুরিচি। তোমার এই মানাভালা কুরুচি বা তোমার হচ্ছে গৌরীবিদানার, ভাসি এবং জাডুগুড়া, এই চারটের মধ্যে কোন জায়গাটা তোমার কিন্তু ইউরেনিয়ামের জন্য বিখ্যাত? তাহলে ইউরেনিয়ামের ভারতবর্ষের প্রথম ইউরেনিয়াম মাইন তোমার কিন্তু আমরা জানি সেটা হচ্ছে তোমার জাডুগুড়া মাইন, যে জাডুগুড়া মাইনটা কিন্তু রয়েছে আমাদের ঝাড়খণ্ডে। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউরেনিয়াম মাইন অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট, অবশ্যই অ্যান্সার তোমার হবে এখানে তোমার জাডুগুড়া মাইন। যে জাডুগুড়া মাইন কিন্তু রয়েছে তোমার ঝাড়খণ্ডে, এবং ভারতবর্ষের এটাই কিন্তু ফার্স্ট ইউরেনিয়াম মাইন। তো ভারতবর্ষের প্রথম ইউরেনিয়াম মাইন হচ্ছে তোমার জাডুগুড়া মাইন। যে জাডুগুড়া কিসের জন্য তাহলে ফেমাস? ইউরেনিয়ামের জন্য ফেমাস, এবং এই মাইনটা কোন রাজ্যে আছে? তোমার ঝাড়খণ্ডে। তো অনেকবারই বলা হয়েছে যে মাইন ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু আমার পরীক্ষায় আসছে, এবং সেক্ষেত্রে তোমার দুটো প্যারামিটারের প্রশ্ন আসে, যে কোনো একটা মাইনের নাম দিয়ে প্রশ্ন করবে, সেটা কোথায় আছে বা তোমার কিসের জন্য তোমার ফেমাস। তাই ম্যাপ তোমার বেস্ট প্রশ্ন, এবং ম্যাপে তোমার যদি করা থাকে এই জায়গাগুলো, কোন মাইনটা কিসের জন্য তোমার ফেমাস, তাহলে আমার প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু অনেকটা তোমার সুবিধা হবে। সুতরাং 15 অ্যান্সার তোমার হবে দিল্লি, জাডুগুড়া। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার 16। প্রমিনেন্ট ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য সহ্যাদ্রি, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটকে আমরা সহ্যাদ্রি বলি। তাহলে সেই সহ্যাদ্রিকে তোমার ব্রেক করছে কে? দোদাবেতা, আনামুদি, আনাইমালাই না পালঘাট গ্যাপ? তাহলে আমরা জানি যে ওয়েস্টার্ন ঘাটের সবথেকে সাউদার্ন মোস্ট মাউন্টেন গ্যাপ হচ্ছে তোমার পালঘাট গ্যাপ, যেটি কিন্তু কোচি পোর্টের সাথে চেন্নাই পোর্টকে কানেক্ট করে, এবং নীলগিরি আনাইমালাই পর্বতের মাঝখানে রয়েছে এই পালঘাট গ্যাপ। যে পালঘাট গ্যাপ কিন্তু কানেক্ট করছে কেরালাকে তামিলনাড়ুর সাথে, কোচির সাথে কোয়েম্বাটুরকে। এবং এক্ষেত্রে যেহেতু আমরা জানি যে নীলগিরি আনাইমালাই হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাটেরই অংশ, ওয়েস্টার্ন ঘাটের মিডল সেকশানে নীলগিরি বা সাউদার্ন সেকশানে আনাইমালাই পড়ে, তো সেই কারণে এই প্রমিনেন্ট ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য সহ্যাদ্রি অবশ্যই অ্যান্সার তোমার হবে পালঘাট গ্যাপ, পালঘাট গ্যাপ। সুতরাং 16 অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, তোমার হচ্ছে পালঘাট গ্যাপ। 16 অ্যান্সার তোমার হবে দিল্লি, পালঘাট গ্যাপ। ওকে, ভালো করে খেয়াল রাখবে, 16 অ্যান্সার তোমার হবে দিল্লি, তোমার পালঘাট গ্যাপ। চলো নেক্সট প্রশ্ন আসি আমরা, নাম্বার তোমার 17। নাম্বার 17 দেখো কি বলছে, দ্য রিজার্ভার গোবিন্দ সাগর ইজ অন উইচ রিভার? সতলেজ, সোন, রিহান্ত এবং নর্মদা। তাহলে গোবিন্দ সাগর, তাহলে গোবিন্দ সাগর কার রিজার্ভার? তাহলে আমরা জানি যে ইন্ডিয়ার সবথেকে দ্য হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া, দ্য হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া হচ্ছে তোমার, দ্য হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া হচ্ছে তোমার ভাগড়া ড্যাম, যেটি তোমার রয়েছে কিন্তু সতলেজ তোমার রিভারে, এবং এটি রয়েছে ভারতবর্ষে তোমার হিমাচল প্রদেশে। তাহলে দ্য হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া হচ্ছে তোমার ভাগড়া ড্যাম, যেটি সতলেজ রিভারে রয়েছে হিমাচল প্রদেশে। তো সেই ভাগড়া ড্যামের যে রিজার্ভার, সেই রিজার্ভারের নাম হচ্ছে তোমার গোবিন্দ সাগর। তাহলে গোবিন্দ সাগর, দ্য রিজার্ভার গোবিন্দ সাগর ইজ অন উইচ রিভার? অবশ্যই বুঝতে পারছো অ্যান্সার হবে তোমার হচ্ছে সতলেজ রিভার। সুতরাং 17 অ্যান্সার তোমার হবে সতলেজ।
সোন এক্ষেত্রে একেবারেই হবে না, রিহান বা নর্মদা এক্ষেত্রে হচ্ছে না। তাহলে গোবিন্দ সাগর রিজার্ভার হচ্ছে তোমার কোন নদীতে রয়েছে? তোমার দ্য রিজার্ভার গোবিন্দ সাগর ইজ অন উইচ রিভার? অবশ্যই অ্যান্সার তোমার হবে হচ্ছে সতলেজ রিভার, খেয়াল রাখবে। তো 17 হবে অ্যান্সার তোমার এ, সতলেজ। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার হচ্ছে তোমার 18। দ্য অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন রাজস্থান ইজ সিচুয়েটেড অ্যাট পোখরান, সুরাটগড়, রাওয়াত ভাতা এবং তোমার চিত্তরগড়। তাহলে অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন রাজস্থান ইজ সিচুয়েটেড অ্যাট, তাহলে রাজস্থানে যে অ্যাটমিক পাওয়ার স্টেশনটা আছে তার নাম হচ্ছে তোমার রাওয়াত ভাতা। তাহলে রাওয়াত ভাতা কিসের জন্য তোমার ফেমাস? অ্যাটমিক পাওয়ার স্টেশনের জন্য তোমার ফেমাস। এটা কোন রাজ্যে আছে? তার মানে রাজস্থানে আছে। কোন ডিস্ট্রিক্টে? তোমার কোটা ডিস্ট্রিক্টে। এবং তার পাশাপাশি তার মানে এই অ্যাটমিক পাওয়ার স্টেশনটি যে নদীর কাছে রয়েছে তার নাম হচ্ছে তোমার চম্বল রিভার। এবং এই পাওয়ার স্টেশনটা কিন্তু তোমার তৈরি হয়েছিল ইন্ডিয়ার সাথে তোমার কানাডার কোলাবোরেশনে। তাহলে রাওয়াত ভাতা কিসের জন্য তোমার ফেমাস? তাহলে রাওয়াত ভাতা কিসের জন্য ফেমাস? অ্যান্সার তোমার হবে অ্যাটমিক পাওয়ার স্টেশন। কোন ডিস্ট্রিক্টে আছে? তোমার কোটা ডিস্ট্রিক্টে রয়েছে। কোন রাজ্য বললে হবে? তোমার রাজস্থান। কোন নদীর কাছে রয়েছে? তোমার চম্বল রিভার। এবং কোন দেশের কোলাবোরেশনে এই পাওয়ার স্টেশনটি ডেভেলপড হয়? তাহলে হবে অ্যান্সার তোমার ইন্ডিয়ার সাথে তোমার কানাডার কোলাবোরেশনে। তাহলে ইন্ডিয়া কানাডার কোলাবোরেশনে তৈরি করা হয় তোমার এই রাজস্থানের কোটা ডিস্ট্রিক্টে তোমার চম্বল নদীর কাছে রাওয়াত ভাতা অ্যাটমিক পাওয়ার স্টেশন। সুতরাং 18-র অ্যান্সার তোমার হবে তোমার সি, রাওয়াত ভাতা। চলো খেয়াল রাখবে। চলো নেক্সট আমরা আসি নাম্বার 19। উইচ কাইন্ড অফ ফরেস্ট ইজ ফাউন্ড ইন সাইলেন্ট ভ্যালি অফ কেরালা? তাহলে কেরালার সাইলেন্ট ভ্যালি কিসের জন্য তোমার ফেমাস? ম্যানগ্রোভ ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট অ্যান্ড লিটোরাল সম ফরেস্ট। তাহলে একটু আগেও বললাম যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল। আমরা জানি সাইলেন্ট ভ্যালি একটি উপত্যকা যেটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন ঘাটের অন্তর্গত নীলগিরি হিলে রয়েছে। তাহলে সেই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, তাহলে যেটি তোমার নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের পার্ট। তাহলে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক পড়ে সেখানে আমরা কী ধরনের ফরেস্ট পাবো? ম্যানগ্রোভ ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, না তোমার হচ্ছে লিটোরাল অ্যান্ড সম ফরেস্ট। তাহলে বুঝতেই পারছো যে উইচ কাইন্ড অফ ফরেস্ট ইজ ফাউন্ড ইন সাইলেন্ট ভ্যালি অফ কেরালা? অবশ্যই এখানে অ্যান্সার তোমার হবে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। সুতরাং 19-এর অ্যান্সার তোমার হবে সি, ট্রপিক্যাল তোমার রেইন ফরেস্ট। চলো নেক্সট প্রশ্ন আসি, নাম্বার তোমার 20। 20 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া আর। লাস্ট আমাদের 23-এর বিসিএস মেনের প্রশ্ন এটা। লাস্ট 23-এর বিসিএস মেনেও ওই প্রশ্নটি এসেছিল যে ভারতবর্ষের টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কটি? তাহলে ভারতবর্ষের টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কটি? তার মধ্যে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ তোমার ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার লিস্টে রয়েছে? এবং তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার কটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? ওল্ডেস্ট কোনটা, তার পাশাপাশি তোমার ইয়াংগেস্ট কোনটা, লার্জেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা, এই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমার দেখা। এবং তার পাশাপাশি কিন্তু বলেছিলাম যে এই প্রতিটা বায়োস্ফিয়ার রিজার্ভের প্রথমে তোমাকে নামগুলো পড়তেই হবে এবং তার পাশাপাশি যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেই প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভের প্রথম কাজ হবে তোমার নামগুলোকে পড়া এবং তার পাশাপাশি সেগুলোকে কত সালে অ্যাজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ ডিক্লেয়ার করা হয় সেটাকে পড়া এবং তার পাশাপাশি তার আন্ডারে যেগুলো ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার লিস্টে পড়ছে সেইগুলোর তোমার ইয়ারটাকেও দেখা। তো সুতরাং প্রথম কাজ হবে আমাদের এই যতগুলো ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেই প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভের নামগুলোকে পড়া, কত সালে সেগুলোকে প্রথম অ্যাজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ ডিক্লেয়ার করা হয় পড়া, কোন লোকেশনে আছে মানে কোন রাজ্যে রয়েছে, কোন ফিজিওগ্রাফিক ডিভিশনে পড়ছে, সেখানকার ইম্পর্টেন্ট তোমার স্পিসিস কী রয়েছে এবং সেই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কোন কোন তোমার ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পড়ছে সেইটাকে পড়া। সুতরাং কতগুলো আমাদের পড়তে হবে? তাহলে টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া আর অ্যান্সার তোমার হবে হচ্ছে 18টা। তাহলে অবশ্যই 20-র অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি তোমার 18টা। সুতরাং আমাদের ভারতবর্ষের টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তোমার 18টা। তাহলে সেই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম পড়া, তার সালগুলোকে দেখা, লোকেশানটা পড়া, ফিজিওগ্রাফিক ডিভিশনটা দেখা যে কোন ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে পড়ছে এবং সেখানকার ইম্পর্টেন্ট স্পিসিস কী কী রয়েছে এবং তার পাশাপাশি সেই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে তোমার হচ্ছে কোন কোন ন্যাশনাল পার্ক বা কোন কোন তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পড়ছে সেইটাকে ভালো করে দেখে নেওয়া এবং এই 18টার মধ্যে যে 12টা তোমার ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার লিস্টে রয়েছে তাহলে সেই 12টাকে ভালো করে দেখা, তার ইয়ারগুলোকে দেখা এবং তার মধ্যে থেকে অবশ্যই 18টার মধ্যে কোনটা তোমার ওল্ডেস্ট, কোনটা ইয়াংগেস্ট, কোনটা লার্জেস্ট, স্মলেস্ট, এগুলো তো অনেকবার বলাই হয়েছে, তো সেগুলোকেও দেখা।
তো এই এন্টায়ার বায়োস্ফিয়ার রিজার্ভটা কিন্তু তোমাকে এই প্যারামিটারে করতে হবে, এবং এটা তোমার কিন্তু তাহলে জিকে পার্টকেও তোমার কিন্তু স্ট্যাটিক জিকের পার্টকেও কিন্তু তোমাকে একেবারে কভার করে নেবে। সুতরাং আমাদের টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ইন্ডিয়াতে তোমার হচ্ছে 18টা। তো এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভকে এই প্যারামিটারে কিন্তু ভালো করে পড়া। সুতরাং সুতরাং 20 অ্যান্সার তোমার হলো হচ্ছে দিল্লি। সুতরাং আমাদের এন্টায়ার পার্টটা এইভাবে তোমার হচ্ছে দেখা। তো তো আজকে সেশন আমাদের এই অবধি ছিল। তো ভালো করে স্টাডি করো, এক্সাম অবশ্যই তোমার হবে, খুব তাড়াতাড়ি এক্সাম হবে আমাদের। তো এই সময় কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, যাতে যখন তোমার এক্সাম হবে তখন যাতে মনে না হয় যে তোমার কেন আমি আগে পড়িনি। তো সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশান তোমাকে চালাতে হবে, প্রিপারেশান তোমায় নিতে হবে। অবশ্যই প্রতিটা মুহূর্তে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন সলভ করো, যে কী আমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে বা নতুন প্রশ্ন কি হতে পারে সেখান থেকে। তো সেইভাবে ভেবে সেই জিনিসগুলোকে তোমার টপিকগুলোকে আবার রিভিশন করো। যত বেশি তুমি রিভিশন করবে তত কিন্তু আমার পরীক্ষার হলে কিন্তু ভুল তোমার কম হবে, এবং বুঝতে পারবে যে কোন প্রশ্নটা আমার করা উচিত বা কোন প্রশ্নটা আমার ট্রিকি প্রশ্ন রয়েছে, সেখানে আমার এই প্রশ্নটা ছাড়তে হতে পারে। তো সেই জিনিসগুলো বুঝতে পারবে যত তুমি বেশি তোমার রিভিশন করবে, যত বেশি প্র্যাকটিস করবে। তো আজকেও আমরা এরকম ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসেও আমরা এরকম ইন্ডিয়ান জিওগ্রাফি এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছু প্রশ্ন থাকবে, এবং সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অবশ্যই তোমার পার্ট থাকবে। তো এই ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে ফোকাস রেখে কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন নিয়ে আমরাও কিন্তু আবার নেক্সট ক্লাসে এরকমভাবে আলোচনা করব। তো তার মধ্যে তোমরা পড়তে থাকো, রিভিশন করো। ওকে, তো চলো আজকে অবধি থাকলো। থ্যাংক ইউ।